এই, তোদের আর কোনো কাজ নেই? সারাদিন চিপকে থাকিস। রোমিও জুলিয়েটের নিউ ভার্সন। কোকা কোলায় চুবিয়ে মারি তোদের। আর ওই জিহাইদার বাচ্চা, তোর এত প্রেম কোথা থেকে আসে? হ্যাঁ, টিনেজারদের মতো অল টাইম প্রেমালাপ করিস। আমি যে একটা মানুষ এখানে বসে আছি, তোদের চোখে পড়ে না? সুরার আগে ক্ষোভে ফুসছে। জিহাদ সুরার রক্তের মুখোশটি দেখে রিয়াদ ফোন কেটে দেয়। শিহাব আর দিয়া দুই দিকে ছিটকে সরে বসে। সুরা শান্ত স্বরে বলে, আমরা কি জানি আর 2 বছর পরে আমরা ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে কে কোথায় যাব? আমাদের কি উচিত না বন্ধুদের সময় দেয়া? এই ফোন, আধুনিক যুগ আমাদের শৈশব শেষ করে দিয়েছে। এখন আর বাচ্চারা খেলাধুলা করে না, তাদের তো ফোনে গেম খেলা আছে। এখন আর কফি হাউসে বন্ধুদের আড্ডা বসে না, তাদের তো কাজ আছে। একদিন কি আমরা এই দিনগুলো মিস করব না? আমাদের উচিত এই মুহূর্তটা পৃথিবীর পাতায় যত্ন করে তুলে রাখা। সুরা মন খারাপ করে বসে থাকে। সবাই মাথা নিচু করে বসে রইল। সত্যিই তো, আগের মতো কতদিন আড্ডা দেয়নি তারা। আর তো রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয় না। জীবন তো চলবে নিজের গতিতে। তাই বলে কি আমরা বন্ধুদের ভুলে যাব? হেসে অন্যায়। জিহাদ থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৌতুক স্বরে বলে উঠল, কেস কি মামা? স্যারের সাথে ফাইট করে তবে এসেছিস নাকি? তার রাগ আমাদের উপর বর্ষণ করলি যে? সুরা কটমট করে তাকালো। শিহাব মুচকি এসে বলল, আর কত কি যে দেখতে হবে কে জানে। জিহাদ রে ভাই, তোর মতো আমারও জীবন যৌবন সব বৃথা গেল। আরে তুই বল, বাড়িতে দুই কপত কপতির রোমান্স করবি কর, আশেপাশে দেখি তো করবি নাকি? আমি একটা ভোলা ভোলা আবিয়া মানুষ, তোদের রোমান্স দেখলে তো আমারও শখ জাগে নাকি? সুরা রাতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। এদের খুন করতে ইচ্ছে করছে তার। হনহনে বেরিয়ে যায় ক্যান্টিন থেকে। রাফি এসে সামনে দাঁড়িয়ে অবুঝের মতো বলে, কি হয়েছে বিদ্যারানীর? কই যাস? সুরা কটকট করে তাকিয়ে রাফির বাহুতে দুম করে কিল বসিয়ে হন করে চলে যায়। বেচারা রাফি আগেও নেই পেছনে নেই, তবুও সুরার রাগ পড়লো তার উপর। জিহাদ আর শিহাব শব্দ করে হাসছে রাফির কাদো কাদো মুখ দেখে। জিহাদ বলে, বিদ্যার রানী খেপেছে, চল তাড়াতাড়ি, নয়তো কিন্তু অতি বিদ্যা কিন্তু ভয়ঙ্করী রূপ নিবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সবাই। সুরা প্রায় কলেজ গেট পেরিয়ে গেছে। সুরার মাথা এখনো রাগে খুবই ফেলে যাচ্ছে। শয়তানগুলোকে সে কি বললো আর শয়তানের নানাগুলো কি বুঝলো? সুরা বিড়বিড় করে বলে, যার সাথে চিপকে থাকিস না কেন, বিয়ে হবে না তোদের। এটাই সুরার বাচান, আর সুরার বাচান মিলে শাসান। ইস, এখন চটপটি আর ফুচকা খেতে যে কি মজা লাগবে! আর মামার টকটা তো মুখে লেগে থাকার মতো। আর আইসক্রিম তো কথাই নাই। সুরা পাশ ফিরে কটপট করে জিহাদের দিকে তাকালো। সবগুলো দাঁত চিলিয়ে হাসছে দেখে সুরার শরীর চলে যাচ্ছে। সুরা হিসিয়ে বলল, একদম লোভ দেখাবি না আমাকে। যাবো না খেতে তোদের সাথে। রাস্তায় গিয়ে মর সবগুলো। আহা, তুই ভুল বুঝেছিস দোস্ত। আমরা তো তোকে যেতে বলিনি, তুই তো বাড়ি যাচ্ছিলি। আচ্ছা চল, তোকে রিকশায় তুলে দিই। সুরা অসহায় মুখে ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকালো। এটা কোনো কথা? দুর্বল জায়গায় আঘাত করে এখন বলছে যেতে বলিনি? শয়তানের নানা সবাই মিটিমিটি হাসছে সুরার কাণ্ড দেখে। শিহাব বলল, কিরে চল, পরে কিন্তু মামার দোকান বন্ধ হয়ে যাবে। আর বিদ্যান রানী ওরফে ভাবি যান, আপনি বরং বাড়ি যান, রিক্সা দেখে দিচ্ছি। সুরার আগে ফুসতে ফুসতে হাতে থাকা ব্যাগ দিয়ে সবাইকে মারতে লাগলো। বজ্জাত শয়তানের নানা, আমাকে লোভ দেখিয়ে এখন নাটক করছিস? হ্যাঁ, খচ্চর বেটা সবগুলো। জিহাদ লাফিয়ে সুরার হাত থেকে বাঁচতে দূরে সরে বলল, মাফ কর বোন, আর মারিস না। বিয়ের পরে খেয়ে খেয়ে তোর গায়ের জোর বেড়ে গেছে। আমার কি মার খাওয়ার জন্য জন্ম হয়েছে? বিয়ের আগে তুই মারিস আর বিয়ের পরে প্রিয়া মারবে, এটাই কি আমার জীবন? বড্ড আফসোস জিহাদের কণ্ঠে। সুরা ফিট করে হেসে দেয়। শিহাব রাফি জিহাদ পিঠে হাত বুলাচ্ছে। শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে আজ সুরা মেরেছে তাদের। রাফি তো পারে না কেটে দেয়। বেচারা সবসময় বিনা দোষে সুরার আক্রমণের শিকার হয়। সুরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁত কিলিয়ে বলল, চল দোস্ত, ফুচকা খেতে চাই। জিহাদ ফুচকে বলে, শালা, ফুচকার গুষ্টি কিলাই। আহ, এখনো জ্বলছে। স্যারের টাকা এভাবেই বিপথে যাচ্ছে। খেয়ে খেয়ে মোটা হচ্ছস তুই। সুরা তাদের দাঁত চেপে বলল, কি বললি?
কিছু না, জানিস তো ওই মুখ খুলেই দুর্গন্ধ ছড়াই শুধু। চল তো খাবো। জিহাদ কটমট করে তাকালো দিয়ার দিকে। দিয়ার ডোন্টকে আর ভাব, কেউ কথা বাড়ালো না আর। ফুচকার স্টলের দিকে গেল। বন্ধুরা হয়তো এমনই, রাগ অভিমান খুনসুটিতে মেতে থাকে তারা। ফুচকার স্টলের সামনে গিয়ে সুরা দাঁড়িয়ে যায়। সামনে তাকিয়ে রাগে ক্ষোভে দুঃখে চোখ ছলছল করে ওঠে তার। মিসবা আর টিনা দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। টিনা তো পারে না মিসবার সাথে চিপতে যায়। মিসবা এক হাত ধরে হেসে হেসে কথা বলতে দেখে সুরার রাগ যেন আকাশ ছিল। পঞ্চপাণ্ডবে সকলে সুরার দিকে তাকালো, রাগে ফুসছে সে। আজ আর মিসবার রক্ষে নেই। সুরা আর দাঁড়ালো না, একটা রিক্সায় উঠে চলে গেল। জিহাদ সুরাত যাওয়ার দিকে তাকিয়ে বলল, আজ আর স্যারের রক্ষে নেই। এই রাক্ষস রানী স্যারকে বিনা নোটিসে লবণ ছাড়াই গিলে খাবে। দিয়া হেসে বলল, দয়া করে তোর এই দুর্গন্ধযুক্ত মুখ বন্ধ কর। যখনই মুখ খুলিস তখনই দুর্গন্ধ ছড়ায়। জিহাদ তাদের দাঁত চেপে বলল, শুটকি মাছ রে, আমার মুখ ঠিকই আছে। আশেপাশে দেখ, শুটকির গন্ধে মানুষ বমি করছে। রাফিয়া শিহাব একসাথে চেঁচিয়ে বলে উঠল, এখনই মুখ বন্ধ কর, নয়তো সুপারগুলো লাগিয়ে দিব দুজনের মুখে। এদের দুইটারে তো ম্যান হলে একদম একসাথে চুবিয়ে রাখা উচিত। অল টাইম যেখানে সেখানে শুরু হয়ে যায়। দিয়া কটমট করে তাকালো শিহাবের দিকে। শিহাব ক্যাবলা মার্কা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, তোকে বলিনি জান, এমন করে তাকাস কেন? নাদান বাচ্চার জান নিবি নাকি? দিয়া মুখ খিঞ্চি কাটে। রাফি বলে, আমি বুঝলাম না, স্যার টিনার সাথে কথা বলতেই পারে, তাই বলে বিদ্যারানীর এত রাগের কারণ কি মামা? মেয়ে জাতিকে বোঝা আমাদের কর্ম না ভাই। তোরা কখনো বুঝতেও পারবি না রাফি। নারীরা কখনো শখের পুরুষের সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না। বলতে পারিস এটা তাদের ভালোবাসার গভীরতা। সবাই দীর্ঘশ্বাস পেল। সুরাকে নিয়ে তাদের চিন্তা হয়। মেয়েটা সুখে থাকুক, এটাই তো একমাত্র ছাওয়া। সময় বদলায়, মানুষও বদলে যায় সময়ের সাথে সাথে। এক পাখির ভালোবাসা এত বেদনাদায়ক কেন? তাদের বাড়ি আর আগের মতো নেই, না আছে বাড়ির মানুষগুলো। অন্ত আর ঋতু শহরে থাকে। এই বিষাক্ত গ্রামে অন্তের শ্বাসরুদ্ধ হয়ে আসে। প্রিয়া হোস্টেল থেকে খুব দরকার ছাড়া বাড়িতে আসে না। প্রিয়া ছুটে চলেছে নিজের গন্তব্যে। সুরার মাকাল ফল এখন বাবার সাথে রাজনীতিতে যোগ দিয়েছে। বেঁচে থাকার জন্য ব্যস্ত থাকা প্রয়োজন তার। আঞ্জুমান বেগম ছেলে মেয়ে থেকেও আজের অনিশ্চ। ছেলের বুকের হাহাকার আর্তনাদে মায়ের বুক হু হু করে কেঁদে ওঠে। তিনি এখনো সবকিছুর জন্য সুরাকে দোষ দেন। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা চোখ থাকতেও অন্ধ। তিনিও তাদের মধ্যে একজন। অনন্যা আর আগের মতো নেই। ভালোবাসা না পাওয়ার কষ্টের চেয়ে ভালোবাসা মানুষকে মরণ যন্ত্রণায় ছটফট করতে দেখার কষ্ট কি বেশি না? ভালোবেসে আছে, একাকিত্বকে সাদরে গ্রহণ করেছে। অনন্যা দাঁড়িয়ে আছে পিয়াসের রুমের সামনে। আজ কতদিন পরেই পিয়াস বাড়ি আসলো। ভেতরে আয় অনু। পিয়াসে ঠান্ডা কণ্ঠে হকচকিয়ে গেল অনন্যা। সে যে দাঁড়িয়ে আছে পিয়াস কিভাবে বুঝলো? অনন্যা আর কিছু না ভেবে ঘরের ভেতরে যায়। চারপাশে চোখগুলি দেখে সুরার অসংখ্য হাস্যজ্জ্বল ছবি। অনন্যা দীর্ঘশ্বাস পেল। এই ঘরটা, ঘরের মানুষটা তো তারও হতে পারত। খুব বেশি কি ক্ষতি হতো তাহলে? পিয়াস বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। অনন্যা বারান্দায় যায়। পিয়াসের পাশে দাঁড়িয়ে পিয়াসের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটাকে সে খুব ভালোবাসে। না পাওয়ার জেলে বসে ভালোবাসার মানুষটাকে সে জীবন্ত লাশে পরিণত করেছে। অথচ এখন এই মানুষটার কষ্ট হাহাকার তার সহ্য হয় না। সে তো চেয়েছিল কষ্ট দিতে, না পাওয়ার যন্ত্রণা পিয়াসকে বোঝাতে। তাহলে এখন কেন তার বুকে অসহনীয় ব্যথা হয়? অনন্যা ফুপিয়ে ওঠে। পিয়াস আকাশের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, কাঁদছিস কেন অনু? যা চেয়েছিলি সেটাই তো হয়েছে। দেখ, আজ আমি নিঃস্ব। ভালোবাসার মানুষকে পেয়েও হারানোর যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুই ভালো আছিস অনু? ভালোবাসা না পাওয়ার কষ্টের চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা অসহনীয়। অনন্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভেজা কণ্ঠে বলে, আমাকে মাফ করে দেন পিয়াস ভাই। আমি জেদের বসে আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছি। আপনার কষ্ট আমার সহ্য হয় না পিয়াস ভাই। আমাকে সুরার কাছে নিয়ে চলুন। আমি ওর পা ধরে বলবো আপনার কাছে ফিরে আসতে। তবু আপনি ভালো থাকুন। পিয়াস শব্দ করে হেসে উঠল। তার ছেলের হাসি, চোখ ছলছল করছে তার। হাসি থামিয়ে অনন্যার দিকে তাকে অনুভূতিহীন কণ্ঠে বলে, আমার সুখ পাখি তার সুখ পাখির সাথে সুখে আছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে অনু? অনন্যা ছলছল চোখে তাকিয়ে বলে, আপনার কি কষ্ট হয় না পিয়াস ভাই? সুরার সাথে অন্য পুরুষকে দেখলে কি চোখ জ্বালা করে না?
পিয়াস ক্ষীণ হাসে, আকাশের দিকে তাকিয়ে নিষ্প্রভ কণ্ঠে আওড়ালো, একপাক্ষিক ভালোবাসা সুন্দর, বড্ড বেশি সুন্দর। এদের না আছে অভিযোগ, না আছে অভিমান, আর না আছে তাকে পাওয়ার প্রত্যাশা, আকাঙ্ক্ষা। বিশেষ করে অনু, যখন আমার শখের নারীকে তার শখের পুরুষের সাথে দেখি, তখন আমার চোখ জ্বালা করে, বুকের ভেতর হাতুড়ি পেটা হয়, অসহনীয় যন্ত্রণায় ছটফট করি আমি, বিষাক্ত বিষ ব্যথায় কুকিয়ে উঠি বারবার, বারংবার, শতবার। কিন্তু আবার যখন দেখি আমার সুখ পাখির হাসি মাখা মুখশ্রী, তখন প্রশান্তিতে ভরে যায় মন। যখন ভেতর থেকে কেউ বলে ওঠে সে ভালো আছে, তখন দিন শেষে শান্তির ঘুম আসে আমার অক্ষিপটে। এত পূর্ণতার মাঝেও আমি তাকে ছাড়া অপূর্ণ, আমার প্রাপ্তির খাতা শূন্য। এই শহরে পিয়াসরা আমৃত্যু শখের নারীকে তার কল্পরাজ্যের রানী করে রাখে। এই শহরে পিয়াসরা অপূর্ণতার মাঝেও পরিপূর্ণতা খুঁজে নেয় প্রেয়সীর হাসিমাখা স্নিগ্ধ মুখশ্রীতে। এই শহরে পিয়াসদের ভালো থাকা নির্ভর করে শখের নারীর প্রাণোচ্ছলতায়। এই শহরে অনন্যরা তাহলে ভালো থাকে না কেন পিয়াস ভাই? অনন্যাদের ভালোবাসায় পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। তারা যে বড্ড অবুঝ, বোকারা বোঝে না ভালোবাসার মানুষটার সুখের মধ্যেই তাদের সুখ নিহিত। অনন্যা ফুপিয়ে উঠল, সত্যি তো, বোকা সে। কেন ভালোবাসার মানুষটার সুখে সুখী হতে পারলো না সে? তাহলে তো আজ এই মরণ যন্ত্রণায় ছটফট করতে হতো না। এই অশোভনীয় যন্ত্রণা তাকে বোঝাবে সে? পিয়াস আকাশের দিকে তাকে নিষ্প্রাণ কণ্ঠে আওড়ালো, শুনো গো প্রকৃতি, শুনছো তো? আমার প্রাপ্তির খাতা শূন্যই থেকে গেল, তবুও আমি পরিপূর্ণতার হাসিতে। সুখ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজমান। সুখ নিয়ে থমকে গেছে যেন। হঠাৎ এমন থমথমে পরিস্থিতির কারণ বোধগম্য হলো না মিসবার। আজ হসপিটালে 3টে সার্জারি থাকায় রাত হয়েছে ফিরতে। কেউ যে এখনো খায়নি, ঢের জামা আছে তার। মেজবা সদর দরজা দিয়ে ঢুকতেই চক্ষুগোচর হয় মাহমুদ শিকদারের থমথমে মুখ। তিনি সোফায় বসে চা খাচ্ছেন। এত রাতে চা কে খায়? আজও তার বাবার পক্ষেই সম্ভব। মেজবা বেশি মাথা ঘামালো না। ক্লান্ত লাগছে তার। সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে গেল। ঘরে গিয়ে সুরাকে দেখতে না পেয়ে কুচকে গেল মেজবার। স্বামী বাড়ি এসেছে, কোথায় মহারানী স্বামীর হাতে হাতে সব এগিয়ে দিবে তা না, তাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া দুষ্কর। মেজবা ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাতে থাকা ঘড়িটা খুলে রাখলো। আয়নার দিকে তাকিয়ে দেখলো বিছানায় তার কাপড় রাখা আছে। মেজবা ঘাড় ঘুরিয়ে তাকালো কাপড়গুলোর দিকে, মুচকি হাসলো সে। বিয়ের পর থেকে সুরার সবচেয়ে প্রিয় কাজ হয়ে উঠেছে মিসবার হাতে হাতে সব এগিয়ে দেওয়া। কিন্তু মহারানী কি জানে বাড়ি ফিরে তার ওই স্নিগ্ধ মুখশ্রী না দেখলে মিসবার ক্লান্তি দূর হয় না? দিন শেষে ক্লান্ত হয়ে ফিরলে সূর্যনের মুখের হাসি না দেখলে মনে প্রশান্তি আসে না। মিসবার রাখলো, সে তো অনেক আগে এসেছে। কোথায় একটু স্বামীর কাছে আসবে তা না, কাজ নিয়ে ব্যস্ত সে। কালকে 2টা কাজে লোক ঠিক করবে সে। বউ তার আশেপাশে ঘুরঘুর করবে, তা না করে বউ ঘুরঘুর করছে রান্নাঘরের আশেপাশে। এটা কি মেনে নেওয়া যায়? একদমই না। মেজবা ফোঁস করে শ্বাস ফেলে। মেডের উপরে রাখা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। মিনিট 15 পরে একটা ট্রাউজার আর কালো টি শার্ট পরে চুল মুছতে মুছতে বের হয়। চোখ জোড়া সুরাকে খুঁজে, কিন্তু সে নেই। এমন তো হয় না মেজবা বাড়ি ফেরার পরে সে কখনো রান্নাঘরে বা অন্য কাজে ব্যস্ত থাকে না। হঠাৎ আজ কি হলো? মেজবা টাওয়াল ছুঁড়ে ফেলে সোফায় হনহনে বেরিয়ে যায় ঘর থেকে। নিচে নেমে দেখে ডাইনিং টেবিলে শিহাব, মাহমুদ শিকদার আর মেহের বসে আছে। হয়তো তার জন্যই বসে অপেক্ষা করছে তারা। কিন্তু সবার এমন থমথমে মুখে বসে থাকা দেখে মিসবা দ্রুত উঠে গেল। মিসবা শিহাবের পাশে চেয়ার টেনে বসতে বসতে গম্ভীর স্বরে বলল, কি হয়েছে? থম মেরে বসে আছো কেন সবাই? সুখ নিয়ে কি ডাকাত পড়েছে? শিহাব সিরিয়াস ভঙ্গিতে বলে, তার চেয়েও বড় কিছু পড়েছে ভাই, অ্যাটম বম। মিসবা কুচকানো ভ্রু আরো কুচকে গেল, বলল, মানে? মানে আমি বলছি। শিহাবকে কিছু বলতে না দিয়ে মাহমুদ শিকদার গম্ভীর স্বরে বলে উঠল। মিসবা বাবা থেকে প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে আছে। মুনথা শিকদার আর সুরা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সুরা খাবার বেরিয়ে দিতে চাইলে মুনথা শিকদার বাধা দিয়ে বলেন, তুই খেয়ে নে, আমি দিচ্ছি। মিসবা শান্ত চোখে তাকালো সুরার দিকে। মাহমুদ শিকদার নড়ে চড়ে বসল। গম্ভীর স্বরে ছেলের উদ্দেশ্যে বলেন, সমস্যা কি সেটা তো তুমি বলবে। মানে কি বলতে চাইছো? মুনথা শিকদার সবার পেটে খাবার বেরিয়ে দিতে বলল, দেখো মিসবা, আমরা তোমাকে আমাদের মেয়ে দিয়েছি যেন তাকে তুমি সুখী রাখো। আমাদের মেয়ের কোনো হেলাফেলা হলে আমরা মেনে নিব না। মেয়েটাকে তুমি কি বলেছো? মিসবা সুরার দিকে তাকালো। সুরা মাথা নিচু করে বসে আছে। মিসবা
কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বলল, সুর? সুরা কিছু বলে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কোনদিকে না তাকিয়ে দৌড়ে চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। মিসবা সুরার দিকে থেকে চোখ সরিয়ে পাশে শিহাবের দিকে তাকালো। শিহাব মিসবার চোখে চাহনি দেখে থতমত খেয়ে গেল। মাহমুদ শিকদার কিছু বলবে তার আগে মিসবা গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠে বলে, তোমাদের মেয়ে আমার স্ত্রী, বাবা, ভুলে যেও না। তার কিছু হলে সবার আগে আমার ক্ষতবিক্ষত হয়। মাহমুদ শিকদার আর কিছু বললেন না। মুমতাজ শিকদার একটা প্লেটে বেশি করে ভাত, সবজি, ভাজি আর মাংস তুলে রাখেন পাশে। মিসবাকে বলেন, এগুলো রুমে নিয়ে যাও, মেয়েটাকে খাইয়ে নিজেও খেয়ে নিও। মিসবা এখনো শিহাবের দিকেই তাকিয়ে আছে। শিহাব কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার হয়েছে যত জ্বালা। এমন করে তাকাস কেন ভাই? তোর সুরজান তোর উপরেই রাগ করে আছে। শিহাব কপালে ফাঁস ফেলে পড়ল। আমি কি করেছি? ও তো তোদের সাথেই ছিল। আর আমরা ফুচকা খেতে গিয়েছিলাম ভাই। মিসবা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার বোঝা হয়ে গেছে সব। হাতে খাবারের প্লেট নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। নিজের রুমে ঢুকে থমকে যায় মিসবা। বিস্ময়কর দৃষ্টিতে তাকায় বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা সুরার দিকে। মিসবা খাবারের প্লেটটি টেবিলের উপরে রেখে ব্যস্ততা এগিয়ে যায় সুরার দিকে। সুরা ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে। মিসবা গাল ফুলিয়ে ফোঁস করে শ্বাস ফেলে। বেডে বসে সুরাকে এক হাতে টেনে তুলে বসালো। হঠাৎ এমন হওয়ায় সুরা ছলছল চোখে গোল গোল করে তাকালো মিসবার দিকে। না, এই মেয়ের জন্য মিসবার আরো ধৈর্যশীল হতে হবে। মিসবা শান্ত স্বরে বলে, ফ্রেশ হয়ে খেয়ে নাও। সুরা নাক টেনে বলে, খাবো না, খিদে নেই আমার। আমি অনেক ক্লান্ত সুর, এখনই ওয়াশরুমে যাও আর খেয়ে নাও। গো নাও। সুরা হিচকি তুলে বলে, বললাম তো খাবো না। মিসবা আবারও ফোঁস করে শ্বাস ছাড়ে। আল্লাহ তাকে আরো ধৈর্য দিক। এই মেয়েকে মাঝে মাঝে মনে হয় চড়িয়ে গাল লাল করে দিতে। একটু বেশি বোঝা এর কাজ। কিন্তু ওই যে মিসবার রাগে এক বালতি পানি ঢেলে দেয় এই মেয়ের মায়াময় মুখশ্রী। এই মুখের দিকে তাকালে আর রাগ করে থাকা যায় না। আর একে কষ্ট দিলে শতগুণ কষ্ট তার কাছে ফেরত আসবে। মিসবা কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বলল, আমিও সারাদিন কিছু খাইনি সুর, আমার খিদে পেয়েছে, ফ্রেশ হয়ে আসো। সুরা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আমি কি বলেছি আপনাকে না খেয়ে থাকতে? আর সারাদিন খাওয়ার কি দরকার? ফুচকা খেয়েই তো পেট ভরে যাবে। মিসবা ঠোঁট চেপে হাসে। উঠে দাঁড়িয়ে চোখের পলকে সুরাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যায়। সুরা মিসবার বুকে কিল মারতে মারতে বলে, অসভ্য লোক, নামান আমাকে, নামান বলছি, খাবো না আমি। মিসবা আপাতত পাগলের কথায় কান দেয় না। পাগলের কথায় কান না দেওয়াই উত্তম। ওয়াশরুমে ঢুকে সুরাকে নামিয়ে দিয়ে বেসিন থেকে পানি নিয়ে সুরার চোখে মুখে দেয়। মুখ টাওয়াল দিয়ে মুছিয়ে সুরাকে কোলে নিয়ে বেরিয়ে আসে। সুরা এখনো ফুপিয়ে যাচ্ছে। এই মেয়ে কবে থেকে এত ছিচকাতনে হলো বুঝতেই পারে না মিসবা। মিসবা সুরাকে কোলে নিয়ে বসে পড়ে সোফায়। হাতে খাবারের প্লেট নিয়ে ভাত মাখিয়ে সুরার মুখের সামনে ধরল। সুরা বিড়ালছানার মতো লেপটে আছে মিসবার বুকে। এর নাকি রাগ হয়েছে, কিন্তু এখন থেকেই লেপটে আছে তার বুকে। একটু ভালোবাসা পেলেই এই মেয়ে আরো আহ্লাদী হয়ে পড়ে। মনে মনে হাসতে মিসবা শান্ত স্বরে বলে, হা করো সুরজান, সারাদিন খাওনি কেন? সুরা টুকরে উঠে মিসবার বুকে লেপতে থাকে, বলে, খাবো না আমি। আপনি আপনার টিনা বেবিকে খাওয়ান গিয়ে। এখন যদি না খাও আমি কিন্তু তোমার মুখের কথাই সত্যি করে ফেলবো। বেশি ঘাটিও না আমাকে মেয়ে। সুরা কিছু বলে না। সুরা মুখ হা করলে মিসবা খাইয়ে দেয় সুরাকে। সুরা নাক টানছে আর খাচ্ছে। মিসবা সুরার সাথে সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষে সুরাকে কোল থেকে নামাতে চাইলে সে আরো শক্ত করে জড়িয়ে ধরে মিসবাকে। মিসবা ঠোঁট চেপে হেসে বলল, প্লেট রেখে আসি, তারপরে সারা রাত কোলে চড়ে বসে থাকো মেয়ে। সুরা সুর করে নেমে যায় কোল থেকে। মিসবার দিকে না তাকিয়ে সোজা চলে যায় বারান্দায়। মিসবা প্লেট হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তার বোঝা হয়ে গেছে আজ এই মেয়ের তার ভাঙালে তাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে। প্লেট রেখে মিসবা বারান্দায় সুরার কাছে গিয়ে পেছন থেকে সুরার কোমর জড়িয়ে ধরে। গলায় মুখ গুজে মিসবা কিছু বলবে তার আগে সুরা শান্ত স্বরে বলে উঠল, আমার কিছু ভালো লাগছে না ডাক্তার। ওই রমণীকে খুন করলেও শান্তি পাবো না আমি। এখন কি আমার ওপর পুরুষত্ব ফলাবেন? মিসবার হাত আলগা হয়ে আসে। শেষের বাক্যে হতভম্ব হতবাক সে। সুরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। হতবিহ্বল চাহনিতে তাকিয়ে আছে সামনের দিকে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর রমণীর দিকে। সে কি কখনো মিসবাকে বুঝেছে নাকি বুঝতে চেয়েছে? সুরা মিসবার দিকে ঘুরে তাকালো, বলল, আমি কখনো আপনার আশেপাশে টিনা কেন?
জান্নাতের হুর কেউ সহ্য করতে পারবো না ডাক্তার। সেখানে সামান্য এক রমণী আপনার পাশে, মেনে নেওয়া কষ্টসাধ্য। তাকে খুন করতেও আমি দুবার ভাববো না। পিয়াস ভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্তে অনন্যাকে দেখে ঘৃণা জেগেছিল মনে, কিন্তু আপনার পাশে টিনাকে দেখে তাকে খুন করার ইচ্ছা জাগছে। এটা মনে হচ্ছে আমার ডাক্তার শুধুই আমার। অপরিচিত কারোর সাথে কথা বলতেই পারেন, তবুও মনে কেন মানছে না এই সামান্য কথাটা? আমি বুঝতে পারছি না কেন টিনার সাথে আপনার হাসি মাখা মুখশ্রী আমাকে কাঁদতে বাধ্য করছে। নিজে এখনো হতবিহ্বল চাহনিতে তাকিয়ে আছে। এই কোন সুরচান সামান্য একটা বিষয় এত পজিটিভ সে। মিসবা কিছু না বলেই রুমে যায়। কয়েক সেকেন্ড পর হাতে একটা কার্ড নিয়ে ফিরে আসে। সুরার হাতে কার্ডটা দিয়ে বলে, টিনার বিয়ের কার্ড। বাড়িতে হয়তো কার্ড পাঠাবে, কিন্তু স্পেশালি তোমাকে আর আমাকে যেতে বলেছে সে। সুরা হাতে থাকা কার্ডের দিকে তাকালো। মিসবা কিছু না বলেই রুমে চলে আসে। সুরা ছোট ছোট চোখে তাকালো মিসবার যাওয়ার দিকে। একটু কি বেশি কি করে ফেললো না সে? এত ন্যাকা কবে থেকে হলো? কই আগে তো এমন ন্যাকামো করতো না। তাহলে কি মিসবার আল্লাতে আল্লাতেই হয়ে বেশি ন্যাকা হয়ে গেছে সে? মনের ভিতর থেকে কেউ বলে উঠলো, না, সে ন্যাকামি করেনি, একদম ঠিক করেছে। নিজের স্বামীকে নিয়ে পজিটিভ হওয়ার মাঝে খারাপ কিছুই নেই। কেউ ছিচকা ধরে হলো কবে থেকে? আর সারাদিন অযথাই চোখের পানি ফেললো সে। সুরা ঘরে যায়। মিসবার ডিম লাইট জ্বালিয়ে টান টান হয়ে চোখের উপর এক হাত দিয়ে শুয়ে পড়েছে। সুরা গুটি গুটি পায়ে বেডের দিকে যায়, পা ভাঁজ করে উঠে বসে। মিসবা মুখের দিকে তাকিয়ে থাকে। মিসবা গম্ভীর স্বরে বলে, মুখের দিকে তাকিয়ে না থেকে শুয়ে পড়ো। সুরা মিসবা চোখের উপর থেকে হাত সরিয়ে মিসবার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে। মিসবা কিছু বলে না, চোখ বন্ধ করে আছে। সুরা ভেজা কণ্ঠে বলে, সরি, আমি বুঝতে পারিনি। আপনার সাথে টিনাকে হেসে হেসে কথা বলতে দেখে রাগ হচ্ছিল আমার। তুমি অবুঝ না সুর। স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান হবে, আবার ঠিক হয়েও যাবে। স্বামী স্ত্রীর মাঝে যাই হোক না কেন, কখনো বাড়ির কাউকে বলতে নেই। তারা আমাদের মা বাবা, আমাদের জন্য তাদের চিন্তা হয়। সামান্য বিষয়ে কি তাদের চিন্তায় ফেলা ঠিক? হ্যাঁ মানছি তুমি কিছু বলনি, কিন্তু তারা বুঝতে পারে সুর। তোমার জন্য চিন্তা হয় সবার, তাদের সবার কাছে আগে তুমি। তোমার কি উচিত না তাদেরকে চিন্তামুক্ত রাখা? মিসবা ক্ষীণ হেসে আবারও বলে, টিনাকে আমার সাথে দেখে খারাপ লেগেছে তোমার, এটা স্বাভাবিক। আমরা আমাদের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে সহ্য করব না, এটাই স্বাভাবিক। বরং আমি খুশি আমার জন্য তুমি এতটা উৎকণ্ঠা। কিন্তু সামান্য এক বিষয়ে এত বড় অপবাদ কিভাবে দিতে পারো সুর? আমি কি অন্য পুরুষের মতো তোমার উপরে জোর করে পুরুষত্ব ফলাই, নাকি কখনো তোমার ইচ্ছে ব্যতীত তোমাকে ছুঁয়েছি সুর? একটাই আফসোস কি জানো, আমার শখের নারী কখনো আমাকে বুঝলোই না, আর না বোঝার চেষ্টা করলো। সুরা মিসবার বুকে মুখ গুজে ফুটিয়ে কেঁদে উঠলো। সে কি তার ডাক্তারকে কষ্ট দিয়ে ফেললো? হ্যাঁ, কষ্টই তো দিয়েছে সে। কিভাবে বলতে পারলো তিক্ত কথাগুলো? বুক কেন কেঁপে উঠলো না তার? কই, তার ডাক্তার তো কখনো তার অনুমতি ছাড়া কাছে আসেনি। তাহলে কিভাবে বলতে পারলো? মিসবা চোখ বন্ধ করে নিষ্প্রভ কণ্ঠে বলে, কেঁদো না সুর, তোমার কান্নায় আমার বুকে রক্তক্ষরণ হয়। তোমার বলা কথাগুলো সহ্য করতে পারলেও তোমার কান্না মিশ্রিত মুখশ্রী আমাকে বড্ড পোড়ায়। একটা কথা মনে রাখবে, কথা আর তীর কখনো ফিরিয়ে নেওয়া যায় না, দুটোই কিন্তু বুকে ছিদ্র করে নিঃশেষ করে দেয় অপর মানুষটাকে। সুরা শক্ত করে জড়িয়ে ধরে মিসবাকে। হেঁচকি উঠে গেছে তার। ভেজা কণ্ঠে বলে, এমন করে বলবেন না ডাক্তার, আমি ওইভাবে বলতে চাইনি। আমি জানি না আমার কি হয়েছিল। আমার তিক্ত অতীত আমি না চাইলেও আমার জীবনে হানা দেয় ডাক্তার। ও ডাক্তার, আপনি এভাবে বললে যে আপনার সুরজানের কষ্ট হয়। ঘুমিয়ে পড়ো সুর, রাত হয়েছে। সুরা নাক টেনে বলে, না, আদর করেন আমায়। মিসবা কপালে ভাঁজ ফেলে। এই মেয়েকে পর করেছে, তাকে পুড়িয়ে পুড়িয়ে আবারও জীবন্ত করবে, তারপর আবার পোড়াবে। এই আল্লাদি আল্লাদি পোনায় মিসবা হিমশিম খায় একে সামলাতে। কত সহজে বলে দিল সে পুরুষত্ব ফলায় কোথায়। এখন যখন মিসবা দূরে সরে যাচ্ছে, তখন তার কষ্ট কেন হচ্ছে? নিষ্ঠুর রমণী নিষ্ঠুর রয়েই গেল আজীবন। মিসবা পোষ করে শ্বাস ছাড়ে, গম্ভীর স্বরে বলে, ঘুমাও সুর, আমাকে আর কত পোড়াবে? সুরা মাথা উঁচু করে মিসবার বুকে পরপর কয়েকবার ওষ্ঠধর ছোঁয়ায়, বলে, বুকে ব্যথা কর। ঘুমাও মেয়ে। সুরা ছলছল চোখে মিসবার দিকে তাকালো। মিসবা শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। দুজনের ওষ্ঠধর ছুঁছি। সুরা টুকরে কেঁদে উঠল, বলে, আমাকে আপনি কেন এত ভালোবাসেন ডাক্তার? আপনার এত ভালোবাসার যোগ্য আমি না। কখনো আপনাকে কষ্ট যন্ত্রণা ছাড়া কিছুই দিতে পারলাম না। মিসবা সুরাকে বালিশে শুইয়ে দেয়।
আচ্ছা হয়ে সুরার মুখের দিকে তাকিয়ে কণ্ঠে খাতে নামিয়ে বলে, ভুল বললে মেয়ে, তোমাতে মুগ্ধ আমি, এক নারীতে আসক্ত পুরুষ আমি। তোমার ওই কান্নামাখা মুখশ্রী দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, তোমার ওই লজ্জা রাঙা মুখশ্রী আমার হৃদয়ে শিহরণ জাগায়। সুরা শক্ত করে জড়িয়ে ধরে মিসবাকে ভেজা কণ্ঠে বলে, আমি আপনাকে খুব ভালোবাসি ডাক্তার। আমিও আমার চন্দ্রকান্তাকে খুব ভালোবাসি। ঘুমাও সোনা, সারাদিন ছিচকাদুরের মতো অনেক কেঁদেছো। লোকে বলবে আমি আবার আমার বউকে খেতে দেই না, মারধর করি। সুরা চিৎ করে হেসে উঠে বলে, ঘুমাবো না, আদর চাই আমার। তুমি বড্ড বেশি জ্বালাতন করো সুরজান। সুরা ছোট ছোট চোখে খিলখিল করে হেসে উঠে। মিসবাও হাসে। এই মেয়েটা তার বড্ড আপন। ভক্ত দুপুর ঘেমে নিয়ে একাকার কিশোরী বিলাসবহুল কেবিলের দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। রাহান বারবার করে বলেছে সে যেন পড়াশোনায় মন দেয়, কিন্তু তার কি দোষ? পড়াশোনায় মন না বসে বজ্জাত মন ওই বজ্জাত লোকটার কথাই ভেবে চলেছে। আর 1 বছর পরেই এইচএসসি পরীক্ষা তার। এই পরীক্ষা দিয়েই সে বাবাকে বলবে তার আর রাহানের বিয়ে দিয়ে দিতে। এসব পড়াশোনা তার দ্বারা হবে না। মেহের কেবিনের দরজায় হালকা খুলে ভেতরে মাথা ঠুকিয়ে উকি দেয়। চোখ তার ছানা বড়া। দ্রুত মাথা সরিয়ে নিল সে। পালানোর জন্য দৌড় দেওয়ার প্রস্তুতি নিতেই ভেতর থেকে গম্ভীর স্বরে থমকে যায় তার পা। গম্ভীর পুরুষেরই ভরাট কণ্ঠে কেউ বলে উঠল, ভেতরে আয়। মেহের ঠোঁট উল্টালো। তার আগেই বোঝা উঠেছিল এমন ধূর্ত মানবের চোখ ফাঁকে দেওয়া তার কর্ম না। মেহের মাথা নিচু করে দরজা ঠেলে ভেতরে যায়। আর চোখে সোফায় বসা নিজের জম নামক বড় ভাইকে দেখে নেয়। মিসবা তার দিকেই তাকিয়ে আছে শিকারী নজরে। আজ আর প্রাণে বেঁচে যেতে পারবে না সে। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল মেহের। পরক্ষণে আবার আর চোখে তাকালো চেয়ারে বসে থাকা রাহানের দিকে। সেও তার দিকে তাকিয়ে আছে একরাশ বিরক্তি নিয়ে। আবারও মাথা নিচু করে নিল মেহের। সুরা কাতর চোখে তাকিয়ে আছে মেহেরের দিকে। মিসবা সোফা ছেড়ে উঠে এসে মেহেরের মুখোমুখি দাঁড়ালো। মেহেরের হাঁটু কাঁপছে। খাপারই তো কথা, কিশোরী প্রেম করে প্রথম ধরা খেয়েছে, শুধু হাঁটু কেন বুক পর্যন্ত কাঁপছে তার। মিসবা গম্ভীর স্বরে বলে, সোফায় গিয়ে বস। মেহের মাথা নিচু করে দুরু মন নিয়ে বাথরুমের মতো সোফায় গিয়ে বসে। সুরা মেহেরের কাছে গিয়ে বসে। মেহের ছলাছল চোখে সুরার দিকে তাকালো। সুরার মায়া হয় মেয়েটাকে দেখে। মিসবা রাহানকে ইশারায় সোফায় বসতে বললে সেও উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। এই মেয়ে ঠিক তার ভয়টা সত্যি করে ছাড়লো। বন্ধু হারানোর ভয়ই তো এতদিন নিজের অনুভূতি লুকিয়ে রেখেছিল সে। রাহান দপ্তর শ্বাস ফেলে মেহেরের সামনে সোফায় বসে। মিসবা গিয়ে মেহেরের পাশে বসতে রাহান নড়ে চলে উঠল। মিনমিন করে বলে, আসলে মিসবাহ আমি তোকে। মিসবা রাশভারী কণ্ঠে কেঁপে উঠল মেহের। রাহান অপরাধী চোখে তাকালো। আজ কি প্রাণপ্রিয় বন্ধুকে হারাতে হবে তার? মিসবা গম্ভীর স্বরে বলে, তোরা কি ভেবেছিস মাখুল শিকদার বিসবাগ হাসে মুখ দিয়ে চলে? যেখানে সামান্য থেকে সামান্য বিষয়েও সে অবগত, সর্বদা সজাগ, সেখানে বন্ধু আর বোন তার নাকের ডগায় প্রেম করবে আর সে কিছুই বুঝতে পারবে না। মেহেরের ভয়ে চোখ ছলছল করে উঠল। সে মাথা নিচু করে ভেজা কণ্ঠে বলে, আমি রায়হান ভাইকে ভালোবাসি ভাইয়া। আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি মেহু? আমাদের আগে ওদের কথাটা শোনা উচিত। মিসবা রাহানকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, এখন তুই বল আমাকে ঠকানোর জন্য কি শাস্তি প্রাপ্য তোর? বন্ধু ঠকালে সেই বন্ধুত্ব রাখা কি উচিত হবে? তিনজনা চোখ চকিতে তাকায় মিসবার দিকে। সবার মুখে বিস্ময়। রাহান কাতর স্বরে বলে, পাগল হয়েছিস? আমি তোকে ছাড়া কিছুই ভাবতে পারি না মিসবাহ। মিসবা ব্যঙ্গাত্মক স্বরে বলে, কেন, আমি কি তোর বউ লাগি যে তুই আমাকে ছাড়া কিছু ভাবতে পারিস না? সবাই প্রায় কনফিউজ। সুরা চোখ ছোট ছোট করে তাকালো। এই লোকে কি ভীমরতি ধরে মাঝে মাঝে? এরকম সিরিয়াস মুহূর্তেও কেউ এমন কথা বলতে পারে? মেহের ঠোঁট উঠে কেঁদেই দেয়। বেচারির ছোট মাথায় বেশি চাপ পড়ছে। মিসবা গম্ভীর স্বরে বলে, আচ্ছা, একটা কথা বল রায়হান, বন্ধু আর প্রেমিকার মধ্যে কাকে বেছে নিবি তুই? রায়হান ক্ষীণ হেসে বলল, বন্ধু, আমার নিঃশ্বাস হলে প্রেমিকা আমার হৃদস্পন্দন। দুটোই বন্ধ হয়ে গেলে মরণ হবে একমাত্র সম্বল। মিসবা বাঁকা হাসে। না, সুরার আর সহ্য হয় না। এই লোকটি শুরু করেছে কি? নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় আনা গোনা। সুরার মুখে বিরক্তি ঝরে ঝরে পড়ছে। মিসবা মেহেরের দিকে তাকে নরম স্বরে বলে, ভালোবাসিস? মেহেরের ছোট প্রত্যুত্তর।
হুম। মিসবা রায়হানের দিকে তাকালো, বলল, তুই? রায়হানের সরল স্বীকারোক্তি। ভালোবাসি, তোর বোনকে খুব ভালোবাসি। আমার হৃদয়ের রানী করে রাখবো তোকে। দিবি আমায়? মিসবা সোফায় গায়ে দিয়ে বলল, ওরা 18 হলে ভেবে দেখবো, আপাতত দূরে থাক। আমি দূরেই থাকি। তোর বোনকে বল যা বলার। মেহে ভ্রুকুচকে বলে, রায়হান ভাই, এটা কেমন কথা? আপনি জানেন না, ভালোবাসলে বেঁধে রাখা লাগে ছেলেদের, নয়তো তারা বাইরে চুকচুক বেশি করে। তুই এর জন্য আমাকে শান্তিতে নিঃশ্বাস নিতে দিস না মেহু, সিরিয়াসলি। সুরা শব্দ করে হেসে উঠে মেহেরের কথায়। আমাদের মেহু ছোট হলেও কি হবে, একদম ঠিক বলেছে, ছেলেদের বাইরে ছুকছুকানি বেশি থাকে। মিসবা ভ্রুকুচকে বলে, ও ছোট মানুষ, কি বলতে কি বলেছে, তুমি দাঁত কেলিয়ে হাসছো কেন? সুরা কটমটা করে তাকালো। মিসবার জোর ভাব। সে নির্বিকার ভাবে সোফায় আয়েসি ভঙ্গিতে বসে আছে। রায়হান বলে, মিষ্টি পরি, তুমি একদম এই পাকা মেয়েকে লাই দিবে না। এই বয়সের তুলনায় একটু বেশিই পেকে গেছে। মেয়ে ভেঙচি কাটে। সুরা মিসবার দিকে তাকিয়ে আছে। এই লোককে বোঝা তার কর্ম না। সবকটা আদৌ মেনে নিল নাকি রিজেক্ট করলো কিছুই তো বুঝলো না। ধূর্ত লোক একটা। পার্টি অফিসে বসে আছে পিয়াস। নিজেকে ব্যস্ত রাখার মধ্যেই এখন সর্বসুখ। জারিফের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে সে। হন্তদত্ত হয়ে কাশিমকে ছুটে ঢুকতে দেখে জারিফ কুচকায়। পিয়াস নির্বিকার, গায়ে এলিয়ে দিল চেহারে। কাশিম হাঁপাতে হাঁপাতে বলল, ভাই শুনেছিস, কে যেন তাহিলাকে খুন করে ক্লাব ঘরে রেখে গেছে। কি নির্মমভাবে মেরেছে। শালাকে পেলে আমি। কি করবি? পিয়াস শান্ত স্বরে দুজনে ওর দিকে তাকালো। কাশিম আমতা আমতা করে বলল, মানে বললাম যে মেরেছে তাকে পেলে কি করবি? সামনেই আছি, যা করার করতে পারিস। পিয়াস শান্ত স্বরে কথাটা বললেও বজ্রপাতের মতো শোনালো যেন কাশিম আর জারিফের কাছে। চকিতে তাকায় তারা। জারিফ ভয়ার্থ কণ্ঠে বলল, কি বলছিস কি? যা সত্যি তাই বলছি। কাশিম দরজা লক করে একটা চেয়ার টেনে বসে। ফিসফিসিয়ে বলল, ওরে মারলি কেন ভাই? পিয়াসে সরল স্বীকারোক্তি। জানিস না শত্রু শেষ রাখতে নেই। তাহিল তোর শত্রু? ও তো আমাদের বন্ধু পিয়াস। পিয়াস তাচ্ছিল হাসে। সোয়ার শক্ত করে বলে, যে নিজের বন্ধুর ভালো চায় না সে কেমন বন্ধু? অনুকে সেই দিন রাতে আমার সাথে কাটানোর জন্য ওই তো শিখিয়েছিল। আমাকে নেশার ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সবকিছুর প্ল্যান মাফিক হয়েছে। আমার সুরকে কষ্ট দিতে চেয়েছিল ওই জানোয়ারের বাচ্চা। অনুর অনুভূতিকে ব্যবহার করে আমাকে ধ্বংস করতে চেয়েছিল। তাই শত্রু শেষ রাখিনি আমি। আমি আবার অতটাও মহান না।